সবাইকে স্বাগত। 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে রয়েছে আমি দোলা ডলরেস এবং আমি ফারহানা রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনাম। করোনায় ডিএমপির এসআই সুলতানুল আরেফিনের মৃত্যু, এ নিয়ে মারা গেলেন 5 পুলিশ। করোনা হটস্পট নারায়ণগঞ্জে উদাসীন বেশিরভাগ মানুষ, অবাধে ঘোরাফেরায় বাড়ছে ঝুঁকি। ঢাকা মেডিকেলে করোনা চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন, প্রথম ধাপে চিকিৎসা পাবেন 300 রোগী। লকডাউনে কারখানার বর্জ্য না থাকায় কমেছে নদী দূষণ, ফিরেছে সমুদ্রের পানির স্বচ্ছতা। করোনায় বিশ্বে একদিনে 5,500-এর বেশি মানুষের মৃত্যু, যুক্তরাষ্ট্রে মৃত 1897 জন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, পুরো খবরে যাচ্ছি। করোনায় আক্রান্ত হয়ে ডিএমপির আরও এক উপপরিদর্শক সুলতানুল আরেফিন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু হলো 5 পুলিশ সদস্যের। তিনি চিকিৎসা নিচ্ছিলেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। আরেফিনের মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট POM পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 232 পুলিশ সদস্য, আর সারা দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 741 জন। এর মধ্যে ডিএমপির 356 জন, এছাড়া কোয়ারেন্টিনে 1250 জন, আইসোলেশনে 174 এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 57 জন। সুলতানুল আরেফিন নামে বাংলাদেশ পুলিশের আরেকজন গর্বিত সদস্য দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন সাব ইন্সপেক্টর হিসেবে। তাকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের 5 জন দেশপ্রেমিক সদস্য দেশ ও মানুষের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিলেন। এদিকে নওগাঁর এমপি শহীদুজ্জামান সরকারের করোনা শনাক্তের পর জেলার আরও 2 এমপি, ডিসি, এসপি ও সিভিল সার্জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 65 বছর বয়সী এমপি শহীদুজ্জামান এখন রাজধানীতে ন্যাম ভবনে নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। দেশে এই প্রথম কোনো সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ 2 আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। গত মঙ্গলবার তিনি নিজের নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। তখন জ্বর অনুভব করায় তার নমুনা পরীক্ষা করে IEDCR। শুক্রবার বিকেলে রিপোর্টে করোনা সংক্রমণ ধরা পড়ে নওগাঁর এই সংসদ সদস্যের। তবে কিভাবে সংক্রমিত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আচ্ছা, আমি আরো বললাম যে তার ছেলেমেয়েরা তো সাথে আছে, ওদের সাথে আমরা আলাদা একটা রোগা থাকি। আচ্ছা, ওদের সঙ্গে আপনি যাতে না হয়। শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত, তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো উপসর্গ নেই। কর্তৃপক্ষ যদি আমাদেরকে বলে তাহলে আমরা লকডাউন করব। আমাদেরকে সংসদ কর্তৃপক্ষ অথবা ICDD আর হেলথ মিনিস্টারি এখন পর্যন্ত কেউ জানায় না এই বিষয়টা। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ইনফরমেশন নাই বা কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত নেই। তবে আমরা শুনছি যতটুকু সে নিজে নিজে লকডাউন হয়ে গেছে, এবং সে ভিতরেই আছে। শহীদুজ্জামান সরকার 10ম সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হয়েছে। করোনা ইউনিট কমিটির সদস্য খান আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রথম ধাপে 300 রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য ICU, ভেন্টিলেটর সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ জানান, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ওয়ার্ড বয় সহ সবাইকে করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসা সেবায় নিযুক্ত সবার থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার কোনো ঘাটতি যেন না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে বলে জানান খান আবুল কালাম আজাদ।
প্রথম ধাপে ৩০০ বেডে রোগী ভর্তির পর পাশের মেডিসিন ওয়ার্ডে রোগীদের স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বৈশ্বিক মহামারী করোনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে আশার কথা, আক্রান্তদের প্রায় ৯৫ সুস্থ হয়ে উঠছেন। পরিস্থিতি গুরুতর না হলে বাসায় থেকে চিকিৎসা নিয়েই সুস্থ হচ্ছেন অনেকে। করোনা জয়ীদের মতে সুস্থ হয়ে উঠতে হলে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। শারীরিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে প্রাণপণ লড়ছেন চিকিৎসকরা। এতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। চিকিৎসা দিতে গিয়ে গত ৮ এপ্রিল করোনা সংক্রমণের শিকার হন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক শহীদুল্লাহ শিকদার। তবে ভেঙে পড়েননি এই চিকিৎসক, বাসায় থেকেই সুস্থ হয়েছেন। করোনাজয়ী এই চিকিৎসক জানান, আক্রান্ত হবার পর হোম আইসোলেশনে মেনে চলেছেন স্বাস্থ্যবিধি। গরম পানি পান ও গরম পানির ভাপ নিয়েছেন। খেয়েছেন প্রোটিন, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। আমরা সবসময় চেষ্টা করেছি যে গরম পানি খেতে, গরম পানিতে গার্গলিং করতে এবং গরম পানির ভ্যাপর নিতে, এটি চেষ্টা করেছি। আমরা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ নিয়মকানুনগুলোকে সঠিকভাবে মেনে চলি, তাহলে সহজে রোগীরা সেরে উঠবেন বলে আমি বিশ্বাস করি। করোনাকে হারাতে স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন করোনাজয়ী এই চিকিৎসক। বিশেষ শ্বাসকষ্ট হতো অথবা কার্ডিয়াক হৃদরোগের কোনো সমস্যা হতো, বুকে ব্যথা হতো, তাহলে অবশ্যই আমি হাসপাতালে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি হতাম। যেহেতু ওরকম কিছু হয়নি, আমি হাসপাতালে যাইনি। আমি বিশ্বাস করি সঠিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার এবং উপসর্গ অনুযায়ী ওষুধ খেয়ে ঘরে থেকে ভালো হওয়া সম্ভব 80% রোগী। গত ৮ এপ্রিল করোনায় আক্রান্ত হন ঢাবি শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হৃদয়। আইইডিসিআর এর পরামর্শে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৭ দিনেই। তার মতে সঠিক খাবার, ব্যায়াম ও পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চললে বাসাতেই সুস্থ হওয়া সম্ভব। WHO-তে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে তাদের ওয়েবসাইটে, সেগুলো স্টাডি করে চলার চেষ্টা করেছি। তাছাড়া আমার যে সিমটমগুলো ছিল সেগুলো অনেক বেশি সিভিয়ার ছিল না, দ্যাটস ওয়াই আইডিসিআর আমাকে বাসায় থাকার পরামর্শ দিয়েছিলেন। তো গত ৮ তারিখ থেকে মোটামুটি ৭ দিন সময় পর ১৫ তারিখে তারা আমার সেকেন্ড স্যাম্পল নিয়ে যায় এবং ১৬ তারিখে আমাকে জানায় যে আমার কোভিড-19 পজিটিভ থেকে নেগেটিভে চলে আসছে। অনেকেই আবার সুস্থ হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিয়ে। তাদের মতে উপসর্গ প্রবল না হলে হাসপাতালে বিশেষ কোনো চিকিৎসা দেওয়া হয় না। আইসোলেশন ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার পাশাপাশি লক্ষণ দেখে নেওয়া হয় ব্যবস্থা। ডাক্তার আমার সাথে কথা বলে আমার সমস্যাগুলো শোনার পরে আমাকে কিছু ওষুধ দেওয়া হয় এবং কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। গরম পানি খাওয়া, গরম ভাপ নেওয়া, গার্গল করা, সাথে ভিটামিন সি যুক্ত ফলমূল খেতে বলা হয়। এভাবে আমি প্রতিদিন করি এবং করতে করতে একটা সময় আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মনোবল শক্ত থাকলে প্রাণঘাতী এ ভাইরাসকে হারানো কঠিন কিছু নয় বলেই মনে করছেন করোনা জয়ীরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন আর মারা গেছেন ৩৯ জন। করোনা সংক্রমণ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। তবে এখনও উদাসীন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। শহরের বিভিন্ন পাড়া মহল্লায় নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছেন অনেকে। স্বাভাবিক সময়ের মতোই এক এলাকা থেকে যাচ্ছেন অন্য এলাকায়। সড়কেও বেড়েছে রিক্সা, সিএনজি চলাচল। কাঁচা বাজারগুলোর পাশাপাশি ভ্যান গাড়িতে বিক্রি হওয়া শাকসবজির দোকানের সামনে দেখা গেছে ভিড়। ব্যক্তিগত নিরাপত্তায় অনেকে মাস্ক, গ্লাভস ব্যবহার করলেও খুব কম মানুষই ঘরে অবস্থান করছেন। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, দেখছিলাম যে নারায়ণগঞ্জে মানুষের অবাধ চলাচল, কি কারণে তারা ঘর থেকে বের হচ্ছেন এবং সতর্কতা যে মানছেন না, এ বিষয়ে তারা কি বলছেন, প্রশাসনের বক্তব্য জানাবেন। দেখুন, বরাবরের মতোই সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে নানা অজুহাত দেখিয়ে ঘর থেকে বেরোচ্ছেন। বিশেষ করে যারা একেবারেই খেটে খাওয়া শ্রেণীর মানুষ তারা কিন্তু আসলে বিভিন্ন কারণেই গত কয়েকদিন থেকে বের হচ্ছে। আপনি জানেন যে ৮ তারিখ থেকে এই নারায়ণগঞ্জে লকডাউন করা হয়েছিল। তার পরবর্তী ২-১ সপ্তাহ ঠিক থাকলো, গত সপ্তাহ থেকে এর পরিস্থিতি কিন্তু আসলে পাল্টাতে শুরু করেছে। আমি যদি এখানকার চিত্রটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনের একটি সড়কে যানজট লেগে গেছে। আসলে
এমন পরিস্থিতিতে যেখানে সাধারণ মানুষেরই বের হওয়া একেবারেই নিষেধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বারবার করে বলা হয়েছে। তারপরে এমন একটি সময়, এমন একটি জেলাতে, আপনি জানেন যে সবচেয়ে ঢাকার পরে ঝুঁকিপূর্ণ জেলাটি হচ্ছে নারায়ণগঞ্জ, এবং এই নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যখন মানুষ গিয়েছে, এই নারায়ণগঞ্জ থেকেই কিন্তু যাওয়ার পর তাদের করোনা আসলে ধরা পড়েছে। তো সেই জায়গায় এই সড়কের এই পরিস্থিতি কিন্তু বলে দিচ্ছে যে আসলে পাড়া মহলের অবস্থা আরো কতটা ভয়াবহ। কারণ প্রধান সড়কগুলোতে আমরা ঢাকাতেও যেমনটি দেখেছি, নারায়ণগঞ্জে একই চিত্র দেখেছি যে প্রধান সড়কে খুব বেশি যান চলাচল বা ব্যক্তিগত পরিবহন না চলাচল করলেও পাড়া মহল্লাতে কিন্তু আসলে চলাচলটা খুব বেশি। সেই জায়গায় প্রধান সড়কের চিত্রটি এমন, অনেক মানুষ আসলে বিনা কারণে বের হয়েছে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বের হয়ে রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছেন। সামাজিক দূরত্ব নিশ্চিতের যে বিষয়টি, বিশেষ করে আপনার কাঁচা বাজার থেকে শুরু করে যে সকল জায়গায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে সে সকল দোকান খোলার কথা বলা হয়েছিল, সেটি কিন্তু একেবারে আসলে মানা হচ্ছে না, উপেক্ষা করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে সকল দোকান একেবারেই খোলার কথা না, আমি যদি বলি ইলেকট্রনিক্সের দোকান, হার্ডওয়্যারের দোকান, সেগুলোও কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে। আমরা দেখেছি ফুটপাতে, এই নারায়ণগঞ্জের বিভিন্ন ফুটপাতে আমি দেখেছি সেখানে আসলে অনেকেই আসলে ভ্যান গাড়িতে করে তারা দোকানে পসরা সাজিয়ে বসেছেন। তারা যখন পুলিশের উপস্থিতি লক্ষ্য করছেন, র্যাব কিংবা সেনাবাহিনী কিংবা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করলে বা টের পেলে, তারা কিন্তু তখন দোকানটি বন্ধ করে ফেলছেন। অন্যথায় তারা চলে গেলে কিন্তু তারা সেখানে আবারও গিয়ে দাঁড়াচ্ছেন। এই যে মানুষের মধ্যে অসচেতনতা, সেটি কিন্তু আসলে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন এই নারায়ণগঞ্জে এখন পর্যন্ত 44 জন পুলিশ কর্মকর্তা, 40 জন পুলিশ সদস্য তারা কিন্তু আক্রান্ত হয়েছেন। তার পাশাপাশি 39 জন র্যাব সদস্য তারাও আক্রান্ত হয়েছেন। তো প্রশাসনিক জায়গা থেকেও কিন্তু এই জায়গাগুলোতে একটু ঝুঁকির মধ্যে অনেকেই আছেন। তো সেই জায়গায় তারপর নারায়ণগঞ্জে এই মুহূর্তে কতগুলো কারখানা খোলা রয়েছে, সেগুলোতে স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা, শ্রমিকদের সুরক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে পেরেছেন? দেখুন, নারায়ণগঞ্জে কতগুলো ঠিক এক্সাক্ট ফিগারটা হয়তো বলা যাবে না, কিন্তু এখানকার যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে বেশ সংখ্যক এখানকার যে কারখানা রয়েছে, যে গার্মেন্টস রয়েছে, সেগুলো কিন্তু খোলা হয়েছে। সেখানে সামাজিক দূরত্ব বা সামাজিক শারীরিক দূরত্ব নিশ্চিতের জন্য গার্মেন্টসের পক্ষ থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে যখন প্রবেশ করা হচ্ছে, প্রবেশের সময় আসলে ব্লিচিং পাউডার দিয়ে এবং ব্লিচিং পাউডারের পাশাপাশি তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবহার করা হচ্ছে। কিন্তু গার্মেন্টসের যে কর্মী, সেই সংখ্যা কিন্তু একই রয়েছে। যে গার্মেন্টসে 5000 লোক কাজ করছে, এখানে কিন্তু একই সময় এখনও 5000 লোকই কাজ করে। তো সেখানে তার ভিতরে সামাজিক দূরত্ব নিশ্চিত করা কিন্তু আসলে খুব বেশি সহজ না। আরেকটি বিষয় হচ্ছে যে বাই রোটেশনের কথা অনেকে বলছেন বিশেষজ্ঞরা, যে রোটেশন করে যদি আসলে করা যেত, যে এক সময় 2000 যে গার্মেন্টসে 5000 শ্রমিক কাজ করে, একদিন 2500, আরেক দিন 2500, এরকম করলে হয়তো কিছুটা সংক্রমণ রোধ করা যেত। এবং এখানকার নারায়ণগঞ্জ সদরের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি কিন্তু বলেছেন যে এতদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলে গত পরশুদিন থেকে যখন এই এলাকার গার্মেন্টসগুলো খোলা শুরু করে, তারপর থেকে অবস্থা কিন্তু আসলে খারাপের দিকে যেতে থাকে। বিভিন্ন সড়ক, প্রধান সড়ক, পাড়া মহল্লায় কিন্তু আসলে যানবাহনের সংখ্যাও বেড়ে যায়, মানুষের সংখ্যাও বেড়ে যায়। তারা এই বিভিন্ন অজুহাতে বের হচ্ছে এবং গার্মেন্টসের ভিতরে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা গিয়ে তদারকি করার সুযোগ যেহেতু নেই, তো সেই জায়গাতে তারা কিন্তু সেটি করতে পারছেন না। তো বাহ্যিক পরিস্থিতি তারা যেটি বলছে যে গার্মেন্টস খোলার পর নারায়ণগঞ্জ চিত্রটা আরোটা কিছু ভয়াবহ হতে যাচ্ছে এবং আরো বেশি ঝুঁকি বাড়বে। রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ। করোনা পরিস্থিতিতে বিনামূল্যে টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেয়া শুরু হয়েছে সিলেটে। ভিডিও কনফারেন্স বা মোবাইল ফোনে দিনে 15 ঘন্টা চিকিৎসা সেবা দিতে প্রস্তুত সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজের 1/2 বিশেষজ্ঞ চিকিৎসক। করোনা পরিস্থিতিতে সিলেটে 1 মাসের বেশি সময় ধরে বন্ধ চিকিৎসকদের চেম্বার। এতে চিকিৎসা নিতে গিয়ে ফিরে আসতে হচ্ছে রোগীদের। আবার সংক্রমণের ভয়ে হাসপাতাল এড়িয়ে চলার চেষ্টা করছেন অনেকে। করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবার জন্য চালু হয়েছে টেলিমেডিসিন সেবা করোনা সাপোর্ট সিলেট। এতে বিনামূল্যে ভিডিও কনফারেন্স বা মোবাইল ফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন রোগীরা। সেবা দেবেন 5 মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের 1/2 বিশেষজ্ঞ চিকিৎসক। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত নির্দিষ্ট মোবাইল ফোন নম্বরে কল করে নিবন্ধনের মাধ্যমে রোগীরা চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। আমরা চেষ্টা করব অন্তত ডায়াবেটিসের মতো রোগ, হাইপার টেনশনের মতো রোগ বা এইসব যাদের রোগ বা চর্মরোগ, চক্ষু রোগ, এইসব আমরা চেষ্টা করব টেলিমেডিসিনের মাধ্যমে এই সেবাগুলো দেওয়ার। মোবাইল অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবার জন্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এসজে ইনোভেশন নামে নিউ ইয়র্কের একটি আইটি কোম্পানি। একজন রোগী একটা অ্যাপসটা জাস্ট ইনস্টল দিয়ে ওনার সিস্টেমে উনি ওনার নাম, ইনফরমেশনগুলা বা কি প্রবলেম
ফেস করতেছেন এই প্রবলেমগুলো উনি লিখে দিবে, দেয়ার উইদিন 5 মিনিটস আমাদের যে ব্যাকএন্ডের টিমগুলো আছে ওনাদের সাথে কোঅর্ডিনেট করবে। টেলিমেডিসিন সেবা প্রকল্পটির সমন্বয়ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বর্তমান পরিস্থিতিতে এই ব্যবস্থাকে রোগী এবং চিকিৎসক দুই পক্ষের জন্যই সুবিধাজনক বলছেন তিনি। পরিস্থিতির কারণে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন, তারা চিকিৎসকের সঙ্গে সরাসরি সংযোগের একটা সুযোগ পাবেন এবং এটা সফলভাবে আমরা করতে পারি তাহলে পর্যায়ক্রমে সারা দেশে ইনশাআল্লাহ ছড়িয়ে দিব। করোনা পজিটিভ রোগীদের অ্যাম্বুলেন্স সুবিধাও দেবে করোনা সাপোর্ট সিলেটের টিম। সিলেটে সাফল্য পেলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গাতেও টেলিমেডিসিন সেবা চালুর আশা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় সারা দেশেই সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের। এর মধ্যে সবচেয়ে বেশি ৩,৯৭৩ জন শনাক্ত হয়েছেন ঢাকা শহরে। রাজধানীর অনেক এলাকা এবং বাসা লকডাউন করা হলেও মানছেন না অনেকে। প্রতিদিনই বাজারে থাকছে ক্রেতা বিক্রেতাদের ভিড়, এতে করে করোনার ঝুঁকি আরও বাড়ছে। রাজধানীর বাজারগুলোয় কমেছে খেজুর, ছোলাসহ ইফতারি পণ্যের দাম। টিসিবির তথ্য মতে গত দুদিনে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এছাড়া ৩ টাকা কমে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯২ টাকায়। ২২০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে সাধারণ খেজুর। আদার দাম কেজিতে কমেছে প্রায় ১০০ টাকা। কমেছে চালের দামও। নাজিরশাইল এবং মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৫ টাকায়। সবজির দামও এখন কমের দিকে বলছেন ব্যবসায়ীরা। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন রোজার শুরুতেই ক্রেতারা অতিরিক্ত পণ্য কিনে রাখায় বর্তমানে বাজারে ক্রেতা কিছুটা কম, এ কারণেই দাম কিছুটা পড়তির দিকে। গত সপ্তাহে বেগুন ৮০ টাকা বিক্রি হচ্ছে একদম, কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, যেটা ভালো কোয়ালিটির। লেবু যেমন বিক্রি হচ্ছে ১০০ টাকা হালি, এখন বড় বড় লেবুগুলো বিক্রি হচ্ছে ৭০ টাকা ৮০ টাকাতে। তারপরে যেমন শসার দামও কমছে, এই সব কিছুর দাম মোটামুটি কম। আস্তে আস্তে আগামী সপ্তাহ থেকে আরও অনেক জিনিসপত্রের দাম কমে যাবে। তবে বিশেষ করে যেগুলো বাইরের ক্ষেত্রে যেসব প্রোডাক্টগুলো আসে, যেমন জিরা, এলাচ, দারচিনি, এগুলা যেমন জিরার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ৩৩০ টাকা উর্ধে ভালো যে জিরা ছিল ৩৩০ টাকা, এখন ৪৮০ টাকা হইতে ৫০০ টাকার উর্ধে। ইভেন এলাচের দামও একই ৪,০০০ থেকে ৫,০০০ ৫,৫০০ টাকা। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই আজও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষ। তবে গত কয়েকদিনের তুলনায় আজ ঢাকামুখী মানুষের ভিড় ছিল অপেক্ষাকৃত কম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক হয়ে ঢাকায় প্রবেশ করছে। সরকারি নির্দেশে গণপরিবহন বন্ধ থাকায় পথে পথে ভোগান্তিতে পড়ছেন কাজে যোগ দিতে আসা এসব নারী পুরুষ। ঢাকা আরিচা মহাসড়কে অনেককে দেখা গেছে যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকে আবার অতিরিক্ত অর্থ ব্যয় করে চড়ছেন ট্রাক, পিকআপ, মোটরসাইকেল বা রিকশা ভ্যানে। সাভার, গাজীপুর, আশুলিয়া সহ ঢাকার বিভিন্ন অঞ্চলের শিল্প কারখানা ও গার্মেন্টস খুলে দেয় নিজ এলাকা ছেড়ে গত কয়েকদিন ধরেই ঢাকায় ফিরছে মানুষ। করোনার ঝুঁকির মধ্যেই রাজধানীতে খুলতে শুরু করেছে সেলুন। তবে লোকজনের আনাগোনা কম, তাই অলস সময় পার করছেন সেলুনের কর্মীরা। কিছু দোকানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মালিকরা বলছেন অভাবের তাড়নায় ঝুঁকি নিয়েই সেলুন খুলতে হচ্ছে। করোনার সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়াও বন্ধ আছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না বেশিরভাগ মানুষ। এই অবস্থায় সেলুনের মতো ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা পড়েছেন বিপাকে। মাসখানেক বন্ধ থাকার পর এরই মধ্যে হাতে গোনা ২-১টি সেলুন খুলতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন জায়গায়। তবে লোকজন কম থাকায় তেমন আয় নেই বলছেন কর্মীরা। এ অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন নরসুন্দররা। বলছেন বিকল্প আয়ের উৎস না থাকায় বাধ্য হয়ে খুলছেন সেলুন। কিছুই আমাদেরকে কেউ কিছু দেয় না, যার ধরনে আমরা নিরুপায় হইয়া এখন একটু করার ধরছি আমাদের বাজার ঘাট করার জন্য। সরকারি সাহায্য পেলে সেলুন বন্ধ রাখতে আপত্তি নেই মালিকদের। সবাই তো কষ্টে আছে, যতটা দোকানদার আছে সবই তো বন্ধ, সবাই তো বাসা বাড়ি পোলাপান, কেউ পোলাপান স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে, দোকান ভাড়া আছে, বাসা ভাড়া আছে, এটা কেউ মাফ করবে না। কাছাকাছি একাধিক চেয়ারে চলে চুল কাটা শেভ করার কাজ। এছাড়া নানা ধরনের লোকের যাতায়াতে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর একটি সেলুন। এরই মধ্যে পাশের দেশ ভারতে সেলুন থেকেই করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তাই ঝুঁকি এড়াতে সেলুন বন্ধ রাখার পক্ষে মত দিচ্ছেন বিশ্লেষকরা।
রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 64টি জেলার মধ্যে এখনো করোনা মুক্ত রয়েছে রাঙামাটি। জনসচেতনতা ও জেলা প্রশাসনের কঠোর নজরদারির কারণে করোনা ভাইরাস প্রভাব বিস্তার করতে পারেনি পাহাড়ি এ অঞ্চলে। পার্বত্য অঞ্চলের ছোট্ট পাহাড়ি ছিমছাম শহর রাঙামাটি। শহরের মোড়ে মোড়ে চোখে পড়বে হাত ধোয়া বেসিন। জনবহুল স্থান থেকে সরানো হয়েছে বাজার, মানাও হচ্ছে সামাজিক দূরত্ব। বাইরে থেকে রাঙামাটিতে প্রবেশে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। ধরা পড়লে যেতে হচ্ছে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। নির্দেশনা মেনে নির্ধারিত সময়েই বন্ধ হচ্ছে দোকানপাট। এমন সব কঠোর নিয়মে এখনও করোনামুক্ত পাহাড়ি জেলা রাঙামাটি। জনমনে রয়েছে স্বস্তি, ভাইরাস মোকাবিলায় নেওয়া আছে প্রস্তুতিও। প্রশাসন তো যথেষ্ট মানে যে তাদের ভূমিকা রাখতেছে, জনগণের সেবা দিচ্ছে। আশা করি আমরা হয়তো করোনা মুক্ত থাকতে পারবো। যেখানে আমরা হাত ধোয়ার বেসিন পাচ্ছি সেখানেই আমরা হাত ধুয়ে বিভিন্ন কাজকর্ম করছি। করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকে কঠোর অবস্থানে প্রশাসন। পুলিশ, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী, পৌরসভা ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত করোনা ভাইরাস রোধ বিষয়ক কমিটি। শহরের সড়ক, বাজার, পাড়া মহল্লায় ব্লিচিং ছিটানোর পাশাপাশি প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। চট্টগ্রাম থেকে রাঙামাটিতে কেউ আসতে হয় তাহলে তাকে মিনিমাম 15 থেকে 20টা চেকপোস্ট পার হয়ে আসতে হবে। পার্সন টু পার্সন, হেড টু হেড আমরা তাকে রাস্তায় জিজ্ঞাসাবাদ করি কেন বের হয়েছেন, কিসের জন্য বের হয়েছেন। প্রয়োজন, অর্থাৎ এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে প্রয়োজন ছাড়া মুভমেন্টটা আমাদের খুব কম ছিল। জনসচেতনতার পাশাপাশি চলছে ত্রাণ বিতরণ কার্যক্রমও। এতে স্থানীয়রা ঘর থেকে অপ্রয়োজনে বের হচ্ছে না। স্বাস্থ্যবিধি সহ সরকারি নির্দেশ পালন করায় করোনা মোকাবিলায় এখনও সাফল্য ধরে রেখেছে রাঙামাটিবাসী। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সে 31 দফা বাস্তবায়নে আমরা কঠোরভাবে সেটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণ এইভাবে আমাদের প্রশাসনকে সহযোগিতা করে এবং সচেতন থাকে, তাহলে আমরা রাঙ্গামাটিকে করোনা মুক্ত রাখতে পারব। এ পর্যন্ত 200 ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কারো শরীরেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাভারে করোনা শনাক্ত হয়েছে 6 পোশাক শ্রমিকের। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইমুল হুদা। তবে এতে কারখানা বন্ধের প্রয়োজন দেখছেন না ব্যবসায়ীরা। আর বাণিজ্যমন্ত্রী বলছেন, প্রয়োজনে সিদ্ধান্ত পাল্টাতে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করবে সরকার। সাভারে গত 24 ঘন্টায় নতুন করে 7 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের 6 জনই সাভারের উলাইন এলাকার 3টি পোশাক কারখানার শ্রমিক। তাদের বয়স 35 থেকে 36 বছর। শুক্রবারই তারা যেসব এলাকায় থাকতেন সেসব এলাকা লকডাউন করেছে পুলিশ। আমরা এখানে 50 জন পাঠিয়েছিলাম, তার মধ্যে 7 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে আপনার 6 জনই পোশাক কর্মী। তাদেরকে আমরা 7 জনকেই ওই মিরপুর মাতৃ সনদ লালকুঠিতে ভর্তি পাইছি। কারখানা খোলার পর সাভারে সংক্রমণ বাড়ছে বলেও সতর্ক করেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। বৃহস্পতিবার কারখানা বন্ধের আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেছিলেন তিনি। এদিকে 6 শ্রমিক আক্রান্তের কারণে কারখানা চালুর সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে করোনা মোকাবিলায় বস্ত্র ও পোশাক খাতের সাবেক ও বর্তমান নেতাদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। বরং কর্মীদের সুরক্ষায় জোর দিতে চান তারা। এটা মানে আমরা হয়তো যেভাবে করতে চাচ্ছি বা স্ট্যাগার করতে, আমাদের মধ্যে তো অনেক কিছু মানে আবেগ প্রবণতাও আছে, যেগুলো আমরা চেয়েছিলাম যে একটা ম্যাপিং করা হয়েছিল ম্যাপ অনুযায়ী, এবং যেভাবে খোলার কথা ছিল তার চেয়ে একটু গতিটা একটু বেশি দ্রুত হয়েছে। আমরা চেয়েছিলাম বাই ফার্স্ট উইক স্ট্যাগার করে 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 খোলা। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানাচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্রয়োজনে সিদ্ধান্ত পাল্টাতে মালিক শ্রমিক সব পক্ষের সঙ্গে কথা বলবে সরকার। এক্সপোর্ট দরকার, সব দরকার, জীবন তো বাঁচাতে হবে আগে, তারপরে জীবিকাও দরকার। এর মাঝে কোথাও একটা ফলো আপ রেখে, পুরোপুরি অবজারভেশন রেখে যদি পারা যায় চেষ্টা করে চালানো, আর যদি একান্তই পারা না যায়, বিপদ বেশি হয়। আচ্ছা, তাহলে তো মানুষের জীবনটা তো বাঁচানো প্রায়োরিটি। টানা 1 মাস বন্ধ থাকার পর গত 26 এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে চালু হয়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকার প্রায় 1000 পোশাক কারখানা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ব্যাংকের সঙ্গে প্রাতিষ্ঠানিক লেনদেন না থাকায় প্রণোদনার টাকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বেশিরভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তারা। ছোট পরিসরে ব্যবসা থাকায় ব্যাংকের শর্ত পূরণ করে ঋণ পাওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা তাদের। এমন অবস্থায় সহজ শর্তে ঋণ পাওয়া না গেলে 40% ব্যবসা বন্ধের আশঙ্কা নারী উদ্যোক্তা সংগঠন ওয়েন্ডের। তবে এসএমবি ফাউন্ডেশন বলছে নারীরা যাতে সহজে ঋণ পান তার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। করোনার কারণে প্রায় 1.5 মাস ধরে বন্ধ দেশের মার্কেট ও ছোট পরিসরের কারখানা, তাই বন্ধ রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তাদের ব্যবসাও। পয়লা বৈশাখ ও ঈদকে সামনে রেখে এসব উদ্যোক্তাদের বেশিরভাগ মুনাফার টার্গেট থাকলেও এখন তা পুরোটাই বন্ধ, ফলে 40% ব্যবসা বন্ধের আশঙ্কা করছেন তারা। এমন অবস্থায় ব্যবসায় ঘুরে দাঁড়াতে অর্থের প্রয়োজন হলেও ব্যাংকের সঙ্গে লেনদেন না থাকায় ঋণ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বেশিরভাগ নারী উদ্যোক্তা। 15 থেকে 20 জন কর্মচারী আমার সাথে যুক্ত আছে। তো এখন আমি ব্যক্তিগত উদ্যোগেই তাদেরকে সাহায্য করে যাচ্ছে, যেটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এই অবস্থা যদি আরও চলতে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য এটা টেনে নেওয়া যাওয়া খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। আমাদের মতো আরও যারা আছেন যে এরকম ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের পক্ষে তো আর আমরা ডিরেক্ট লোন পেতে পারি না, কোনো একটা মাধ্যম লাগবে। আর ব্যাংকই বা কেন আমাকে দিবে, কারণ সেখানে আমার কে গ্যারান্টি দেবে? উইমেন্স এন্টারপ্রেনার্স নেটওয়ার্কস ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওয়েন্ডের দাবি, এরই মধ্যে তাদের সংগঠনের 700 নারী উদ্যোক্তা প্রায় 100 কোটি টাকা লোকসানের মুখে। সারা দেশের হিসাবে এ লোকসান কয়েক গুণ বাড়বে বলে দাবি তাদের। যারা ব্যাংকের সাথে ভালো সম্পর্ক, তারা ভালো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, শুধু সেই বিবেচনায় তাদের কাছে এই প্রণোদনার টাকাটা চলে গেলে আমরা কিন্তু বেনিফিটেড হব না। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা ব্যাংকেও খেয়াল রাখতে হবে এবং পলিসি মেকারদের ক্ষেত্রে যে সমস্ত আমাদের নীতি নির্ধারক প্রতিষ্ঠান আছে সরকারি, তাদেরকেও খেয়াল রাখতে হবে। এসএমই ব্যবসায়ীদের জন্য এরই মধ্যে 20,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এসব টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য নিশ্চিত করা গেলে উদ্যোক্তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। নারী উদ্যোক্তাদের দায়িত্ব হবে টু কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ ব্যাংকস শোয়িং দ্য পলিসি অফ দ্য বাংলাদেশ ব্যাংক। তারা যদি আপনার এইটা নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যে আলাপ করে, কথা বলে, তখন তারা সহায়তা দিতে পারবে। এছাড়াও এসএমই ব্যবসায়ীদের মধ্যে 5% নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনা সংকটে টিকে থাকতে বিশেষ প্রণোদনা প্যাকেজ চায় দেশি এয়ারলাইন্সগুলো। 1 মাসের বেশি সময় ফ্লাইট বন্ধ থাকায় উড়োজাহাজ লিজের টাকা শোধ, রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের বেতনের জন্য সোনালী ব্যাংকে 1,500 কোটি টাকার ঋণ চেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে 1,000 কোটি টাকা এরই মধ্যে ছাড় করেছে ব্যাংকটি। সরকার বিমান সংস্থাগুলোর মূলধনের 30% ঋণ ঘোষণা করলেও একে অপ্রতুল বলছে এয়ারলাইন্সগুলো। দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে মার্চ মাসের শেষে সব যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংকট মোকাবেলায় 4% সুদে মূলধনের 30% ঋণ সুবিধা ঘোষণা করে সরকার। তবে একে যথেষ্ট বলছে না বিমান সংস্থাগুলো। আয়ের পথ বন্ধ থাকায় উড়োজাহাজ লিজের টাকা শোধ আর রক্ষণাবেক্ষণের খরচ চালাতেই হিমশিম খাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই অবস্থায় 15 মে পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা না করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এপ্রিল মাসে এসে আমার 540 কোটি টাকার মতো আমার ইনকাম হয় নাই, কিন্তু আমার এপ্রিল মাসেই খরচ আছে এয়ারক্রাফট মেনটেন্যান্স, ঋণের কিস্তি, এগুলো কন্ট্রাকচুয়াল পেমেন্ট, এইসব করার জন্য আমার প্রায় 628 কোটি টাকা এপ্রিল মাসে দরকার। করোনা পরিস্থিতিতে সাময়িকভাবে বিমানবন্দরে সব ধরনের চার্জ ও কর মকুফির পাশাপাশি জেট ফুয়েলের দাম সমন্বয়ের দাবি বেসরকারি এয়ারলাইন্সগুলোর। ওই যে 30,000 কোটি টাকার যে একটা সাপোর্ট প্যাকেজ, লোন প্যাকেজ যেটা দেওয়া হয়েছে আর কি, তো সেটা তো আপনার সেবা খাত তো বিরাট একটা খাত, সেখানে কিন্তু আমাদের এয়ারলাইনের পার্সেন্টেজ খুবই কম। এয়ারলাইন্সগুলোর দাবি বিবেচনার আশ্বাস বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের। কারণ যে চার্জগুলো আছে এগুলো আমরা আমাদের বেসরকারি এয়ারলাইন্সের জন্য এই চার্জগুলো আমরা যা আছে তার চেয়ে অনেক কমিয়ে দেবো, যাতে তারা কোনো অসুবিধা না হয়। তো 9.5% ইন্টারেস্টে টাকাটা নিতে হবে, এর ভিতরে 9.5% ইন্টারেস্টে 4.5% টাকা সরকার দেবে
করোনা ভাইরাস বিস্তারের পর বিশ্বজুড়ে সবচেয়ে ক্ষতির মুখে এভিয়েশন ও পর্যটন খাত। বিশেষজ্ঞদের আশঙ্কা চাকরি হারাতে পারেন এই খাতের প্রায় ৩০ লাখ কর্মী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে কমেছে বুড়িগঙ্গা সহ রাজধানীর আশপাশের নদীগুলোর দূষণ। বুড়িগঙ্গায় সম্ভাবনা তৈরি হয়েছে মাছসহ অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকার। নদী বাঁচাতে সব শিল্প কারখানায় ইটিপি ব্যবহার নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘাটে বাঁধা সারি সারি লঞ্চ, স্টিমার, নেই নদীকেন্দ্রিক কর্মচাঞ্চল্য। বিষাক্ত রাসায়নিক শিল্প ও পয়ঃবর্জ্যে মৃতপ্রায় বুড়িগঙ্গায় কিছুটা হলেও প্রাণ ফিরেছে। প্রতিদিন শিল্প কারখানা থেকে ৩৫০০ ঘনমিটার এবং নাগরিক বর্জ্য ২৭০০ ঘনমিটার মিশত এই নদীতে। লকডাউনে কারখানা বন্ধ থাকায় কমেছে দূষণ। জলজ প্রাণী বেঁচে থাকতে প্রতি লিটার পানিতে ৬ মিলিগ্রাম অক্সিজেন দরকার। অতিমাত্রায় দূষণে বুড়িগঙ্গায় যা নেমেছিল শূন্যে, তাই অস্তিত্ব ছিল না মাছ সহ কোনো জলজ প্রাণীর। সম্প্রতি এক জরিপে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৫ মিলিগ্রাম পাওয়া গেছে। শিল্প বর্জ্য তো একটা যথেষ্ট পরিমাণেই নদীতে আসতো আর কি, তো সেটা বন্ধ হওয়ার ফলে নদী দূষণ কিছুটা কমেছে। আমরা চাই কলকারখানা চালু থাকুক এবং কলকারখানা বা শিল্প মালিক যারা, তারা এখান থেকে একটা শিক্ষা নিয়ে যে কলকারখানা চালাতে হলে যে শিল্প বর্জ্যটা তৈরি হয় সেটা যেন সঠিকভাবে পরিশোধন করে তারপরেই যেন নির্গত করা হয়, তাহলে আসলে সত্যিকার অর্থে আমাদের নদীগুলো দূষণ মুক্ত হবে। ঢাকার আশেপাশের নদী শীতলক্ষ্যা, বালু ও তুরাগের দূষণও অনেকটাই কমেছে, আগের চেয়ে স্বচ্ছ পানি। ওই তিনটি নদীও বুড়িগঙ্গার মতোই আজ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠছে এবং কিছুটা দখল মুক্ত আছে। মানুষ ফেরত আসবে, নদী ভালো থাকবে, তারা দূষণ করবে না, সেটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা মানুষও চাই, পরিষ্কার পরিচ্ছন্ন নদীও চাই। গবেষকরা বলছেন উন্নয়ন প্রয়োজন, তবে তা হতে হবে নদীকে বাঁচিয়ে রেখে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় মৌসুমে উৎপাদিত ধান চালের মাত্র ৯.৫ ভাগ কিনছে সরকার। বাকি ফসল মিলারদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয় তাদের। কৃষিমন্ত্রী বলছেন, গুদামের ধারণ ক্ষমতার বেশি ধান চাল কেনার সুযোগ নেই সরকারের। আর এই মুহূর্তে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন বলেও দাবিদার। প্রায় প্রতি বছর বড় মৌসুমে ধানের দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকেন চাষি। চলতি মৌসুমের ফসল এখনো পুরোপুরি ওঠেনি। আবহাওয়া ভালো থাকায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে চলতি বড় মৌসুমে প্রায় ২০ লাখ টন ধান চাল কিনবে সরকার। এর মধ্যে ২৬ টাকা কেজি দরে ৮ লাখ টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কিনছে খাদ্য অধিদপ্তর। কিন্তু এরপরও সরকারি সুবিধার বাইরেই থাকছেন ৯০ ভাগ কৃষক। আমরা কাছ থেকে ধান নেই না, আমরা এই আশপার কাছে ব্যস্ত হয়, আমরা বেচতে পারি না। আমরা যারা সরকারের যে মূল্য দেয় মূল্য আমরা পাই না। সরকারের দাম তো যারা বড় বড় লিটার আছে আর দিব এই যেমন তারা লোয়াটারি দেয়, কি করে কি না করে এইসব তো আমরা দেওয়ার মতো সম্ভব না, এটা আমরা অসম্ভবই। সরকারি খাদ্য গুদামগুলোতে মজুত করা যায় ১৯.৫ লাখ টন ধান, চাল ও গম। এর মধ্যে গত বছরের সংগ্রহ করা খাদ্য আছে প্রায় ১৬ লাখ টন। ধান চাল সংগ্রহের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে খাদ্য বিতরণের মাধ্যমে জায়গা খালি করা হচ্ছে। তাই এই মুহূর্তে গুদামের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ধান কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। ধান কেনার সীমাবদ্ধতা, আমাদের গুদামের ক্ষমতা মাত্র ২০ লক্ষ টন, এর চেয়ে বেশি সরকারের পক্ষে কেনা খুবই কঠিন, গুদাম যদি না বাড়ানো যায়। তবে সম্ভব হলে আরো বেশি ধান আমরা চাষিদের কাছ থেকে কিনবো সরাসরি। প্রায় ২০ থেকে ২৫% মশলা রয়েছে, সেই ধানও বিক্রি করছে ৭৫০ টাকা, ৬০ টাকা, ৭০ টাকা, ভালো দাম, এবং চাষিরা খুবই খুশি আমি দেখেছি। ফসলের ন্যায্য দাম নিশ্চিতে সরকারের আরও উদ্যোগী হওয়ার প্রয়োজন দেখছেন অর্থনীতিবিদেরা। আমাদের চালকল মালিকরা ভরা মৌসুমে ধানের দাম কখন পড়ে যাবে তার অপেক্ষায় না থেকে কৃষকদের একটু সহযোগিতা করার মনোভাব নিয়ে আগে ভাগেই ধান কেনা
শুরু করতে পারে। এজন্য সরকারের তদারকিরও প্রয়োজন। চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে ধান কেনার পাশাপাশি মিল মালিকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে ১.৫ লাখ টন আতপ চাল কিনছে সরকার। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে। নমুনা যা পরীক্ষা হয়েছে তার ৯.৪৭% এবং গত দিনের যা নমুনা পরীক্ষা হয়েছিল সেটা ছিল নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর শতাংশ ছিল 10.24%। গত দিনের তুলনায় আমাদের সামান্য হলেও আমাদের কোভিড পজিটিভ রোগী বা শনাক্ত রোগীর সংখ্যা শতাংশের সংখ্যা কমেছে। আমরা এ পর্যন্ত শনাক্ত হয়েছে কোভিড-19 ৮,৭৯০ জন। দুঃখের সাথে জানাচ্ছি যে আজকেও আমাদের মৃত্যুর তালিকায় 5 জন ব্যক্তি আছেন, যাদের মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী এবং 5 জনই ঢাকার অধিবাসী। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 175 জন। সকলের বিধি আত্মার শান্তি কামনা করছি। আমাদের এ পর্যন্ত সুস্থ হয়েছেন, গত 24 ঘন্টায় সুস্থের তালিকায় আছেন 3 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 177 জন। আমাদের আইসোলেশনে 24 ঘন্টা আনতে হয়েছে 168 জনকে এবং বর্তমানে আইসোলেশন আছেন 1632 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টা 58 জন এবং এ পর্যন্ত 1022 জন। আমাদের আইসোলেশন শয্যা সংখ্যা প্রতিদিনই বলে থাকি, সেই সংখ্যাগুলো এখনও একই রকম আছে। 9638টি আইসোলেশন সংখ্যা, যেটা ঢাকার মধ্যে 3944টি এবং ঢাকা সিটির বাইরে 5694টি। এই সকল হাসপাতালে আইসিইউ শয্যা আছে এবং ডায়ালাইসিস ইউনিট আছে, যেগুলো আগের মতোই। কোয়ারেন্টাইনে আমাদের নিতে হয়েছে বেশ কিছু মানুষকে এবং 24 ঘন্টার মধ্যে মোট কোয়ারেন্টাইন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে মোট কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 1543 জনকে এবং এ পর্যন্ত 1,90,443 জনকে হোম কোয়ারেন্টাইন এর মধ্যে আছেন। ছাড় পেয়েছেন 24 ঘন্টায় হোম এবং কোয়ারেন্টাইন সহ 24 ঘন্টা ছাড় পেয়েছেন 2,850 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,21,349 জন। এই 24 ঘন্টা ছাড় বাদ দিয়ে আমাদের বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সহ আছেন 69,094 জন। সারা দেশে আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে অনেকগুলি প্রতিষ্ঠান, যেটা প্রতিদিনই বলে থাকি। সেই প্রতিষ্ঠানগুলো হলো 615টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দিতে পারি 30,955 জনকে। গত 24 ঘন্টায়, গতকাল আপনারা জানেন যে সাপ্তাহিক ছুটির দিন ছিল, এই জন্য গত 24 ঘন্টায় আমাদের কোনো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ এবং বিতরণ হয় নাই। তবে আমাদের বর্তমান মজুদ যেটা ব্যক্তিগত সামগ্রী সুরক্ষা সামগ্রী আছে সেটা হলো 3,98,764টি। নিয়মিতভাবে আমরা হটলাইনের ফোন কল রিসিভ করি এবং স্বাস্থ্য দিয়ে থাকি। হটলাইনে ফোন রিসিভ করা হয়েছে গত 24 ঘন্টায় 72,315টি এবং এ পর্যন্ত 38,35,391টি। এক্ষেত্রে বলে রাখি, এই সকল ফোন কল যে সবগুলোই শুধু কোভিড বিষয়ক থাকে তা না, অনেকেই যে কোনো স্বাস্থ্য সমস্যায়ও এই ফোন কলগুলি ব্যবহার করেন এবং যে কোনো স্বাস্থ্য সমস্যারই পরামর্শ এই ফোন কলগুলো থেকে দেয়া হয়ে থাকে। তবে বর্তমানে যেহেতু অনেকেই কোভিড বিষয়ক আতঙ্কে ভুগছেন, তাদের সাধারণ যে সমস্যা সেগুলোকে তারা কোভিডের সাথে সম্পৃক্ত করে আতঙ্কিত হয়ে হয়তো বা ফোন করেন, তবে তাদেরকে এই ফোন কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে আশ্বস্ত করা হয়। আমাদের বর্তমানে নতুন প্রতিনিয়তই চিকিৎসকরা প্রশিক্ষণ নিচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরও 19 জন এবং স্বেচ্ছাভিত্তিতে কাজ করে যাচ্ছেন 4,028 জন চিকিৎসক। এই চিকিৎসকরা সবাই 333 হটলাইনে কাজ করেন এবং আমাদের স্বাস্থ্য বাতায়নেও কাজ করে থাকেন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত 24 ঘন্টায় 14,160 জনকে এবং এ পর্যন্ত 16,40,264 জনকে মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।
স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে স্ক্রিনিং করা হয়েছে 461 জনকে। এর মধ্যে বিমানবন্দরে 255 জন, সমুদ্র বন্দরে 133 জন এবং স্থল বন্দরে 73 জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং সর্বমোট স্ক্রিনিং হয়েছে সবগুলো বন্দর মিলে এ পর্যন্ত 6,77,711 জনকে। করোনা মহামারীতে স্থবির ক্রীড়াঙ্গন। এরই মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হয়েছে শুক্রবার, যেখানে ভারতকে 3-এ ঠেলে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। টি-20তে পাকিস্তানকে সরিয়ে 1 নম্বর এখনও জেরা। এদিকে বাংলাদেশ টেস্টে রেটিং পয়েন্টে হারলেও বেড়েছে ওয়ানডে এবং টি-20-র রেটিং পয়েন্ট। আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ হয়েছে শুক্রবার। গত বছরের মে মাস থেকে দলগুলির পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আর আগের 2 বছরের পারফরমেন্স বিবেচনায় এসেছে শতকরা 50 ভাগ করে। হালনাগাদের পর টেস্টে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বেড়ে গেছে 8, তাতে টিম পেইনের দল উঠে গেছে 1 নম্বরে। তাদের রেটিং পয়েন্ট এখন 116। টেস্টের মতো টি-20 র্যাঙ্কিংয়েও শীর্ষে অস্ট্রেলিয়া। আমাদের লক্ষ্য টেস্টে শীর্ষস্থান দখল করা এবং আমরা সেটা অর্জন করতে পেরেছি। গত কয়েক বছর আমরা মাঠে ও মাঠের বাইরে অনেক পরিশ্রম করেছি, আর টি-20তেও শীর্ষে উঠে ভালো লাগছে। খুব ভালো লাগবে বিশ্বকাপ জিততে পারলে। তাসমান সাগরের ওপারের দেশ নিউজিল্যান্ড 115 রেটিং পয়েন্ট নিয়ে আছে 2-এ। হালনাগাদে তাদের পয়েন্ট বেড়েছে 5। ভারত হারিয়েছে 2 রেটিং পয়েন্ট। বিরাট কোহলির দল তাই 2 ধাপ নিচে নেমে গেছে। 114 রেটিং পয়েন্ট টিম ইন্ডিয়ার। হালনাগাদে 5 পয়েন্ট হারিয়ে 9 নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 55। ওডিআই শীর্ষে কোনো বদল আসেনি। 1 নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, 2-এ ভারত। টেস্টে পয়েন্ট হারালেও ওডিআইতে 1 রেটিং পয়েন্ট যোগ হওয়ার পর টিম টাইগার্স সাথে আছে 88 পয়েন্ট নিয়ে, আর টি-20তে 2 রেটিং পয়েন্ট যোগ হওয়ায় র্যাঙ্কিংয়ের 8 নম্বরে উঠে এসেছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকে সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।